নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনার বাড়ি হোক কিংবা আপনার দেশ, আপনার প্রতিবেশী যতটা ভালো হবে, আপনার প্রতিবেশী যতটা সুস্থ থাকবে, ততটা কিন্তু আপনিও ভালো থাকতে পারবেন। ঠিক তেমনি ভারতের প্রতিবেশী দেশগুলো যতটা ভালো থাকবে, ভারতও কিন্তু ততটা ভালো থাকবে। আর সম্প্রতি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু মালয়েশিয়া এবং চায়নায় ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি কিছু ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, যেগুলো ভারতের জন্য যথেষ্ট বলতেই পারেন যে সেটা অস্বস্তিকর। কেন? সেখানে গিয়ে তিনি কিছু ঐতিহাসিক চুক্তি করেছেন। তার মধ্যে আছে বাংলাদেশ, মায়ানমার, চায়না ইকোনমিক করিডোর, মংলা বন্দর নিয়ে কিছু ঐতিহাসিক পরিকল্পনা এবং শিলিগুড়ি করিডোরের কাছেই এই যে তিস্তা জলবন্টন চুক্তি, যেটা নিয়ে বাংলাদেশ এবং ভারতের বিতর্ক দীর্ঘদিনের, তা নিয়েও কিন্তু তিনি ঐতিহাসিক কিছু পদক্ষেপ নিয়েছেন। এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। প্রথমেই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো একে একে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কি চুক্তি হলো এবং এর জন্য ভারত কি পদক্ষেপ নিতে পারে। তো চলুন দেখা যাক। এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই যে তারেক রহমান তিনি কেন চায়নায় প্রথমে ভিজিটে গেলেন। দেখুন, এখানে কিন্তু তারেক রহমান একটি রাজনৈতিক সূক্ষ্ম চাল দিয়েছেন। কিরকম? সেটা হলো এই ভারত এবং চায়না কোন দেশে আগে যাব এই বিতর্কে তিনি না থেকে তিনি কিন্তু সরাসরি মালয়েশিয়ায় প্রথমে গিয়েছেন এবং এখানেই কিন্তু তিনি একটি বোঝাতে চেয়েছেন, না ভারত না চায়না, আগে তিনি মালয়েশিয়া গিয়েছেন এবং তারপর সেখান থেকে তিনি কিন্তু চায়নায় গিয়েছেন এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতের থেকে তিনি কিন্তু এই মুহূর্তে চায়নাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছেন। 2024 সালে শেখ হাসিনার পতনের পরে কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল, সেটা কিন্তু এক প্রকারে অনেকটাই নিচে নেমে গিয়েছে। আর সবাই মনে করেছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু সেই ক্ষতে কিছুটা হলো প্রলেপ দেওয়া হবে। বাস্তবে কিন্তু এই ইউনূস সরকার যেরকম চলছিলেন, আর এই তারেক রহমানও কিন্তু সেই একই পথে চলছে বলা যেতেই পারে। কেন? তার কারণ হলো এই ইউনূস সরকারও কিন্তু ক্ষমতায় এসে চায়না এবং পাকিস্তান, যেটা তাদের দীর্ঘদিনের শত্রু ছিল পাকিস্তান, তাদেরকে কিন্তু মংলা পোর্ট ব্যবহার করতে দিয়েছে। আর সম্প্রতি চায়নাকেও কিন্তু এই মংলা পোর্টে আমদানি রপ্তানি এবং উন্নয়নের জন্য সেই মংলা পোর্ট তাদের ব্যবহার করতে দেওয়ার জন্য অনুমতিও দিয়েছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন চায়নার জি জিনপিং এর সাথে তারেক রহমানের কিন্তু একটি ছবিও প্রকাশ করেছে বাংলাদেশি মিডিয়া এবং এখানে কিন্তু লিখে দিয়েছে যে এই চায়না এবং বাংলাদেশ, চায়না স্পষ্টভাবে বলেছে যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং তাদের রক্ষা করার জন্য তারা সবসময় কাজ করবে। আর এটা কিন্তু এই চায়নার একটি নতুন কৌশল। দেখুন, চায়না পাকিস্তান হোক বা বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা মায়ানমার, এই চার দিক থেকে আসলে কিন্তু ভারতকে একটি বন্ধনে মানে ঘেরার পরিকল্পনা করছে দীর্ঘদিনের। এবার এই বাংলাদেশকে নিয়ে কিন্তু তাদের নতুন পরিকল্পনা। আর চায়নার পরিকল্পনা হলো প্রথমে তাদের ঋণ দাও এবং ঋণের জালে ফাঁসিয়ে চায়নার কথা মতো তাদের কাজ আদায় করে নাও, যেটা কিন্তু তাদের দীর্ঘদিনের ছিল। আমি আপনাকে দেখাচ্ছি ইন্ডিয়া টুডের একটি পেপার, যেখানে কিন্তু লেখা আছে ইন্ডিয়া লস কি বাংলাদেশ পোর্ট প্রজেক্ট টু চায়না। এবার এই কি প্রজেক্ট কি লস হলো তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটি কিন্তু জুন মাসের 26 তারিখ দেওয়া আছে। এইখানে কিন্তু একটি বড় চুক্তি হয়েছে। কি কি চুক্তি হয়েছে চায়নার সাথে এবং বাংলাদেশের সাথে, তা আমরা একে একে সব আলোচনা করে নিচ্ছি। নাম্বার ওয়ান, তিস্তা চুক্তি। তিস্তা তিস্তা চুক্তিটা কি? তিস্তা চুক্তিটা হলো এই যে দেখতে পাচ্ছেন এইখানে, এর উপরে কিন্তু চায়না, এটা বাংলাদেশ, আর এর বাংলাদেশের চারপাশে কিন্তু ভারত। ভারত এবং বাংলাদেশের সাথে প্রায় 4096 কিলোমিটার বর্ডার লাইন আছে বাংলাদেশের সাথে ভারতের। ওয়েস্ট বেঙ্গলের সাথে প্রায় 2000 কিলোমিটার বর্ডার শেয়ার করে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বর্ডার। এবার এইখানে একটি নদী আছে, তিস্তা নদী, যেটা নিয়ে কিন্তু ভারতের সাথে এই বাংলাদেশের একটি তিস্তা জলবন্টন চুক্তি যেটা আছে, সেটা নিয়ে কিন্তু তাদের দীর্ঘদিনের একটি বিরোধের কেন্দ্র করে বিরোধের একটি জায়গা তৈরি করেছে। কেন? তার কারণ হলো
এই তিস্তা নদী সাধারণত হিমালয়ে যে জল হয় সেই জলেই পুষ্ট নদী, এবং গ্রীষ্মকালে এখানে যথেষ্ট জল কম থাকে, এবং এই নদী অগভীর হওয়ায় এখানে যখন প্রচুর পলি বহন করে আনে হিমালয়, যার জন্য অগভীর হওয়ার কারণে এই নদীর অববাহিকা এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বন্যা দেখা যায়। এই জন্য এইখানে প্রজেক্ট করার জন্য শেখ হাসিনার সরকার ছিল, তখন কিন্তু এই প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য কথা হয়েছিল, যদিও 2024 সালের পর সেটি বন্ধ হয়ে যায়। এবার 1983-তে এখানে কিছু চুক্তি হয়, যার মধ্যে 39% যে জল আছে সেটা ইন্ডিয়া পাবে, এবং 36% যে জল আছে সেটা বাংলাদেশ পাবে। এই হিসাবে চুক্তি হয়েছিল 1983-তে। এরপরে 2011 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং আবার বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিন্তু মনমোহন সিং এবং শেখ হাসিনার সাথে একটি চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ পাবে 37% এবং ইন্ডিয়া পাবে 42%, এবং বাকি যেটা থাকবে সেটা অমীমাংসিত রয়ে গেছিল। এই হিসাবে কিন্তু একটি চুক্তিও হয়েছিল। আর সম্প্রতি এই চুক্তি থেকে বের হয়ে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এই জায়গায় নদী প্রকল্প নিয়ে কাজ করার জন্য তারেক রহমান কিন্তু চায়নার সাথে নতুন করে চুক্তি করেছেন, এবং এখানেই কিন্তু এই যে উত্তর দিনাজপুরের চোপড়া, যেটা ভারতের চিকেন নেক বলা হয়, এইটা কিন্তু এখান থেকে খুবই কাছে। অর্থাৎ চায়না কিন্তু তাদের এখানে যথেষ্ট প্রভাব বৃদ্ধি করার জন্যই বাংলাদেশের সাথে আসলে এই চুক্তিটা করলো, যেটা ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। এখানে প্রকল্পের নামে চায়না কিন্তু বিভিন্ন প্রকার প্রজেক্ট করার সুযোগ পেয়ে যাবে, যেটা সত্যি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। এই যে দেখতে পাচ্ছেন এইখানে শিলিগুড়ি করিডোর, আর এখানে কিন্তু তিস্তা নদী। এই যে নেপালে এখানে তিস্তা নদী, বাংলাদেশ এখান থেকে গিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে এখানে। এইখানে কিন্তু প্রজেক্ট করার জন্য চায়নাকে বলছে। আর এখানেই শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক, যার সাথে এই উত্তর ভারতের যতগুলো আছে স্টেট, এর সাথে কিন্তু ভারতের সীমানা বা যোগাযোগ রক্ষা করার জন্য কিন্তু এখানে এই যে 22 কিলোমিটার মতো আছে এই জায়গাটা হলো উত্তর দিনাজপুরের চোপড়ায়। এখানে কিন্তু এই যে জায়গা আছে এখান থেকে কিন্তু এই সমস্ত জায়গার সাথে যোগাযোগ হয়। অর্থাৎ এই জায়গাটা যদি কোনো পথে কাট হয়ে যায় তাহলে কিন্তু সেটা এই উত্তর ভারতের সাথে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও এখানে ভারত নতুন প্রজেক্ট শুরু করেছে, এখান থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রো শুরু করেছে, এবং এখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করে আসলে ভারত কিন্তু নিজেদের জায়গাটা শক্ত করছে। সেকেন্ড হলো এই যে বাংলাদেশ, মায়ানমার এবং চায়না, এই তিনটে দেশ মিলে এখান থেকে, এদিকে চায়না আছে, এই যে চায়না দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এই যে মায়ানমার হয়ে এখানে চিটাগংয়ের মাধ্যমে বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারে, যেটা এখান থেকে চায়না থেকে সরাসরি বাংলাদেশে যে কোনো বাই রোডে যে কোনো জিনিস পৌঁছে যাবে। এবং এই রোড যদি তৈরি হয়, সেখানে বাংলাদেশের একজন মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশ থেকে চায়নার এই জায়গা থেকে ট্রান্সপোর্ট করতে মাত্র 24 ঘন্টা লাগবে যে কোনো গাড়ির। অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশ একটি অর্থনৈতিক উন্নয়ন ভারতকে এড়িয়ে চায়নাকে নিয়ে করতে চায়। এই এগ্রিমেন্টে সাইন করে এসেছেন তারেক রহমান। থার্ড হলো মোংলা বন্দর। মোংলা বন্দর হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর, যেটা হলো খুলনা জেলায় অবস্থিত। আর এই মোংলা বন্দর কিন্তু ভারতকে শেখ হাসিনার সময় দিয়েছিলেন প্রায়, মোংলা বন্দরের কাছে প্রায় 100 একর জমি শেখ হাসিনা ভারতকে দিয়েছিলেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করার জন্য, বাংলাদেশের জন্য। আর সেইটা 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পরে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। আর এই মোংলা বন্দর কিন্তু সম্পূর্ণরূপে তারেক রহমান উন্নয়নমূলক প্রকল্পের জন্য চায়নাকে দিয়ে এসেছেন এই 2026 সালে এই সফরে। এবার এই মোংলা বন্দরটা কেন এতটা ইম্পর্টেন্ট, তার কারণ হলো এই মোংলা বন্দর থেকে কিন্তু ভারতকে এড়িয়ে এই চায়নার সাথে কিন্তু বাংলাদেশে সম্পূর্ণরূপে ব্যবসা বাণিজ্য এগুলো করতে পারবে। আসলে চায়না কিন্তু এই পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো কিংবা অন্য দেশের মতো প্রথমে ঋণের জালে ফেঁসে, প্রথমে এইসব দেশকে ঋণের জালে জড়িয়ে পরে তারা কিন্তু তাদের নিজেদের কার্যসিদ্ধি করতে চায়। আসলে এটা কিন্তু চায়নার
পুরনো এই নীতি। আপনার কি মনে হয় যে এই চায়নার ফাঁদে কি বাংলাদেশ পা দেবে? আপনার অন্যতম মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ইন্টারন্যাশনাল ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। আর এরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের এই দ্য গাইডলাইন পেজটি ফলো করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।